অনেক দর্শক জানতে চান আসলে ফখরুল হাসান বৈরাগীর কেমন আছে, তার খোঁজ খবর নেই। কাজের মধ্যে সেই জব স্যাটিসফ্যাকশন বা সেই আনন্দটা আমি আর পাচ্ছিলাম না। এস্টাবলিশ করতে হবে আমি ভালো অভিনয় করি, এটা যেন সবাই বলে। রেডিওতে প্রথম অভিনয় করে 20 টাকা, তখন আমি কাজ করি। হঠাৎ করে একদিন হাসান ভাই এসে বললো যে বৈরাগী শোনো, ঋত্বিক ঘটক নাম শুনছো না, মেগা টাকা তার। আমি হ্যাঁ, কেন কী হয়েছে? কোদিন ঢাকায় আসছে, এখানে ছবি করবে, তুমি তার অ্যাসিস্ট করবা। আমি অভিনয় ছাড়ার শেষ মুহূর্ত পর্যন্ত ওই ইত্যাদি ছিল। অভিনেতা ফখরুল হাসান বৈরাগীর কথা কি আপনাদের মনে আছে? যিনি একসময় মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র বেতারে দাপিয়ে অভিনয় করেছেন। ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে অভিনয় করেও তিনি তার ক্যারিয়ারে অন্য এক মাত্রা যোগ করেন। তবে দীর্ঘদিন তিনি লাইট ক্যামেরা অ্যাকশনের জগতের বাইরে রয়েছেন। আজকে আমরা সেই অভিনেতাকেই পেয়ে গেছি, তার সঙ্গেই আড্ডা দেব। আপনাকে স্টার নিউজে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ এবং যারা দেখছেন তাদেরকেও সালাম। অনেক দর্শক জানতে চান আসলে ফখরুল হাসান বৈরাগীর কেমন আছে, তার খোঁজ খবর নেই। গত প্রায় 12 বছরের কাছাকাছি আমি অভিনয় সব কিছু থেকে দূরে, আমি করি না। যেহেতু করি না সেহেতু সবাই আমাকে পায়ও না। যারা পছন্দ করত তারা না দেখলে যেটা হয়, কি হলো ওনাকে দেখি না অনেকদিন, তারা দেখতে চায়। আমিও জানি দেখতে চায়, কিন্তু আমি নীতিগত কারণে আমি মোটামুটি এই জগৎ থেকে দূরে। সেই নীতিগত কারণটা কি ছিল? মানুষ যেমন জন্মাইলে মরতে হয়, সেরকম ওইটাকেও কিন্তু মেনে নিতে হয়। তা আমি জানো আমাকেও তো একদিন মানতে হবে। তো মানতেই যখন হবে, তখন আগে থেকে এটার জন্য প্রিপেয়ার্ড হওয়াটা ভালো, আমি বেটার মনে করি। আরেকটা কারণ হচ্ছে যে একটা জব স্যাটিসফ্যাকশন বলে একটা শব্দ আছে, মানে এই কাজের মধ্যে সেই জব স্যাটিসফ্যাকশন বা সেই আনন্দটা আমি আর পাচ্ছিলাম না। আমি জীবনে যা পেয়েছি তারপরে কিন্তু আর চাহিদার বলতে কিছু নাই, যার কারণে আমরা যে ঠিক আছে আমি ছেড়ে দিলাম। এবং আমার যে পুরনো সিম কার্ডটার ছিল, যার নাম্বার ছিল, সব কিন্তু ডিস্ট্রয়েড, যার ফলে আমাকে আর কেউ খুঁজে পায় না। তো আমার সঙ্গে সাথে ছিল আমার এক নাতি, সে আমার সঙ্গেই থাকে। সে এখন মোটামুটি 9-10 বছর বয়স। তার সঙ্গেই কিন্তু আমার একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়। তো ওই যে আকর্ষণ, ওই আকর্ষণে কিন্তু আমাকে এই দূরে থাকতে অনুপ্রাণিত করেছে, ক্ষমতা দিয়েছে, এইটাই। যার জন্য আমি এই দূরে আছি, ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। আপনার জীবনটা শুরু হয়েছিল কিভাবে এবং অভিনয়ের দিকে আপনি টার্ন করলেন কিভাবে? আমার আব্বা উনি তো কমার্সের ছিলেন। তো কমার্সে উনি 2টা বই লিখেছিলেন, যেটা ইন্টারমিডিয়েটে আর BCom পড়ানো হইতো, সারা বাংলাদেশে পড়তো। তো ওই বইয়ের বিক্রির টাকায় আমি মোটামুটি সোনার চামচ মুখে দিয়েই জন্ম। ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া, প্রতিবারের পরীক্ষায় আমি ফার্স্ট হইতাম। তো সেখানে আমার সঙ্গে যে সেকেন্ড হইতো, সে এখন সরকারি বড় অবস্থানে আছে। সে একদিন আমাকে বললো যে ফখরুল, চলো আমরা একটা নাটক করি। তাহলে নাটক, তার বড় ভাই আবার ইউনিভার্সিটির নাটকে অভিনয় করত। আমি পড়তাম হলো কলেজিয়েট স্কুল, সদরঘাটের মোড়ে, তার পাশেই শাঁখারীপট্টি। ওইখানে কিন্তু এই যাত্রা টাত্রা নাটকের সব ব্যাপার স্যাপার ওইখানে সব কিছু পাওয়া যায়, ভাড়ায় পাওয়া যায়। তো এই যে লেখলো সে কায়দা করে, মানে একটু ওই যে গোয়েন্দা ভিত্তিক দস্যু বাহারাম, সেই ধরনের একটা স্ক্রিপ্ট সে লিখছে। তো এটা হলো নিজেরা রিহার্সাল টিহার্সাল করে টেরে আলটিমেটলি সব জোগাড় যন্ত্র করে স্কুলেই মঞ্চস্থ হলো। স্যারেরা দেখলো, সবাই দেখলো, সবাই প্রশংসা, ভালোই করছো, তারা তো ভালো অভিনয় করেছে। এই সে গেল টেলো। তারপরে যখন মেট্রিক পরীক্ষা শেষ হয়, মানে 2 বছর পরে, তখন আমি যে এখানে থাকতাম না, যে পাড়ায়, সে পাড়ার মানে আমার বাসার 1-2টা বাসা পরে একটা ইউনিয়ন কাউন্সিলের অফিস ছিল। তো ইউনিয়ন কাউন্সিল অফিসে কী হয়, সন্ধ্যার পরে দেখি যে লোকজন চিল্লে নাটক করে। তা আমি একদিন আউট অফ কিউরিওসিটি যাইয়া বারান্দায় দরজার পাশে দাঁড়ায় দেখতেছি। দেখতে পুরোটাই দেখছি কীভাবে কী করে, একজন প্রম্পট করে, একজন এই করে। গেল ওই দিন। তারপরে প্রতিদিনই আমি রিহার্সালে ওইখানে গিয়ে দাঁড়ায় থাকি। শেষে একটা ইন্টারেস্ট ভিতরে গ্রো করলো। আমি তাড়াতাড়ি আগে সবার আগে যে ওখানে হাজির হই। তো একদিন যে হাজির আছি, অন্যান্য শিল্পীরা কেউ তখনও আসে না। তো যে পরিচালক ছিল, আজহার করে নাম, সে আমাকে ডাকতে বলে, এই তুমি প্রতিদিন সেখানে দাঁড়ায় থাকো, তোর কি ভাল লাগে? বলে জি ভাল লাগে। তাহলে এক কাজ করবা, আমার তো
আর্টিস্ট সবাই আসে নাই, প্রম্পটার নাই, তো তুমি একটু প্রম্পট করতে পারবা, দেখে দেখে পড়তে পারবা? আমি বললাম, হ্যাঁ দাও তো দেখি। তো এমনি এক দুইজন যারা আসছে তাদেরকে নিয়ে ওইটা নিয়ে আমি প্রম্পট করলাম। রিহার্সাল শেষ, বললো কালকে সময় মতো চলে আসবা। ওই যে আসবা, সেই যে গেলাম ওই নাটক, তারপরে থেকে এই নাটক থেকে ওই নাটক, ওই নাটক থেকে ওই নাটক। আপনার পেশাদারিত্বের অভিনয় যে শুরুটা, সেটা কি রেডিও দিয়েই? হ্যাঁ। কত টাকা পেয়েছিলেন রেডিওতে প্রথম? রেডিওতে প্রথম অভিনয় করে 20 টাকা। কখনো কি মনে হয় না যে আমি যে অভিনয়টা করছি এটার যে আয়ের যে হচ্ছে সেটা কম হয়ে যেতে পারে আমার জীবন ধারণের জন্য? অভিনয় করে বা প্রম্পট করে বা এভাবে এই যে টাকা পাওয়া যায় এটাই আমি জানতাম না, বা আমাদের সময়কার অনেকেই জানতেন না। একদম যারা সিনিয়র ছিলেন তারা ফিল্মে টিলমে করতেন, তারা টাকা পয়সা পাইতেন, কিন্তু আমি জানতাম না যে টাকা পাওয়া যায়। তো আমার ওই টাকার লোভটা, ইনকামের লোভটা আমার ছিল না। এস্টাবলিশ করতে হবে আমি ভালো অভিনয় করি, এটা যেন সবাই বলে, ওই জিতটা ছিল। রেডিও অল্প কিছুদিন করার পরেই রেডিওর শিল্পীরা ধরলো যে সবাই তুই ইয়েতে চলো, টেলিভিশনে শুরু হয়েছে, টেলিভিশনে জয়েন করবা। টেলিভিশনে ঢুকলাম, টেলিভিশন করতে থাকি, এবং টেলিভিশন করতে করতে ওই অভিনয় করি আর ফাঁকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। আপনাকে বেশি অভিনেতা হিসেবে সবাই চেনেন, কিন্তু এই যে পরিচয়টা, এটা কিন্তু দর্শকের অনেকেই অজানা যে আপনি চলচ্চিত্রের নির্দেশনার সঙ্গে জড়িত ছিলেন। যে এই ধরনের এই যে অ্যাসিস্ট করা, এই স্ক্রিপ্ট অনেক সময় কপি করতে হইতো, কার্বন কপি দিয়া হাতে লিখতে হইতো, এটা আবার আর্টিস্টদের কাছে পৌঁছাইতে হইতো, আর্টিস্টরা কবে রিহার্সাল তাদেরকে বলতে হইতো, তারপরে যেদিন রেকর্ডিং হতো সেদিন ক্যামেরার পিছনে থেকে আর্টিস্টকে হেল্প করা, অনেক সময় ডায়লগ ভুলে গেলে, কারণ তখন তো এরকম মুখস্থ করার কোয়ালিটিটা গ্রো করে নাই কোনো শিল্পীদেরই না, অনেক দুই একজন হয়তো একটু ভালো পারতেন, সবাই। এই যে অ্যাসিস্ট করা, এই যে হাতে এই যে একটা হুক্কা লাগবে, তারপরে একটা ঝাড়ু লাগবে, এগুলি সব জোগাড় যন্ত্র কিন্তু আমিই করতাম। একদিন হঠাৎ করে পরিচালক শিবলি সাদেক, তার অ্যাসিস্ট্যান্ট ছিল খসরু নোমান, এটা আমাদের তুমি সম্পর্ক, আমাকে এসে বাড়ির নিচের থেকে ডাকতেছে, আমি 3 তলায় থাকি, ডাকতেছে যেরকম বলে গিয়ে তা আমি কে, এই কী ব্যাপার, নিচে আসো, কথা আছে। নিচে নামছি, নামার পরে বলতেছে ফিল্মে অ্যাসিস্ট করবা? আরে ঠিক আছে করবো, অসুবিধা কী, তাহলে এক কাজ করো, বিছনাপত্র নিয়ে কালকে সকালবেলা এফডিসি চলে আসবা, আমি আছি, আমরা আউটডোরে যাব 7 দিনের জন্য। প্রথম দিন শুটিং শেষ, সন্ধ্যার পরে খাওয়া দাওয়ার পরে সব রিল্যাক্স। তো ওখানে ছিল ফতেহ লোহানী, আনোয়ার হোসেন, তারপরে রাজাক, মানে মোটামুটি সব সিনিয়র আর্টিস্টরা। তো বৈশা গোল টেবিলের চারিদিকে বৈশা আড্ডা হচ্ছে, এর মধ্যে দূরে দিয়ে আমাকে ডাকছে লেউ ভাই, মানে ফতেহ লোহানী। উনি হঠাৎ করে দূর থেকে আমাকে দেখছে, ডাকছে এই বই দেখাও। এখন আসছে, আসার পরে কইতেছে যেরকম তুমি নজুকে অ্যাসিস্ট করছো? আমি বলে হ্যাঁ। হি ইজ এ ভেরি গুড ডাইরেক্টর, আমি খুব খুশি হয়েছি তুমি তার অ্যাসিস্ট করতেছো, তুমি তার পিছে ছাড়বা না। আর নজু বাইরে করতেছে, নজু এই বলে গিয়ে হি ইজ এ গুড আর্টিস্ট, তারে ছাইরো না, তারে রাখো। তার কিছুদিন পরেই একদিন ফরিদ আলী আমাকে বললো, অভিনয় করে ফরিদ আলী আমাকে বললো, বলে গিয়ে শোনো হাসান ভাই তোমার দেখা করতে বলছে। এই যে ঢুকলাম অ্যাসিস্ট্যান্ট হিসেবে লালন ফকির, হাসান ইমামের সঙ্গে। হাসান ইমামের সঙ্গে ছবি করতে করতে লিবারেশনের ওয়ার শুরু। স্বাধীন হওয়ার পরে ছবি রিলিজ হলো, কমপ্লিট হলো, রিলিজ হলো। আমি তখন মোটামুটি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে এস্টাবলিশড। অবুজ মন, তারপরে ওরা 11 জন, সেখানেই যখন আমি কাজ করি, হঠাৎ করে একদিন হাসান ভাই এসে বললো যে ঘুরে গিয়ে শোনো, ওই যে ঋত্বিক ঘটক নাম শুনছো না, মেঘা ঢাকা, তার? আমি হ্যাঁ, কেন কী হয়েছে? কোদিন ঢাকায় আসছে, এখানে ছবি করবে, তুমি তার অ্যাসিস্ট করবা? তাই বলেন যে বলেন কি, যে তার মতো লোকের সঙ্গে অ্যাসিস্ট করা আমাদের তো কোনো প্রবলেম নাই। তখন বললো আচ্ছা ঠিক আছে। 4-5 দিন পরে আমি হঠাৎ মানে একটা এডিটিং রুমে কাজ করতেছি, বসির ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট, হঠাৎ দেখলাম যে দরজায় 2 হাতে এভাবে 2টা হাত দিয়া, এই তুই বলে গিয়ে? আমি বললাম জি। হাসান ভাই সাথে সাথে সে বলে যে বলে গিয়ে, এই যে ঋত্বিক দা তোমার দেখতে আসছে, কথা বলতে আসছে। আমি বললাম হ্যাঁ জি, সালাম টালাম দিলাম। তো বললো শোন, আমি একটা ছবি করতেছি তিতাস একটি নদীর নাম, তো তুই আমার অ্যাসিস্ট করবি।
তুই অ্যাসিস্ট্যান্ট, তুই কবে ফিরি, পরশুদিন তুই অফিসে আয়, ওখানে সব কিছু আমি তোরে বুঝে টুঝে দেবো না, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে অফিসে গেলাম, আবার বইটা দিয়ে বললো এই বইটা তুই পড়ছিস এটা? আমি বললাম না, এটা ভালো করে পড়বি। আর আমরা আউটডোর যাচ্ছি অমুক তারিখ, 7-8 দিন পরে ভৈরব আশুগঞ্জ ওই 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 বেল্টে তিতাস নদীর পাড়ে 2টা লঞ্চ ভাড়া করা, স্পিড বোট 2টা, মানে লাহি কারবার। তো সেইখানে গেলাম। আমি 2 দিন কাজ করার পরে একটু মানে অস্বস্তি হইলো। ওইখানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে নারায়ণগঞ্জের একটা সেট আপ, মানে 5-6 জন ওইখানে কাজ করতেছে। তো তাদের সঙ্গে আমার একটু কেমন যেন, মানে আমি ফিল্মের লোক, তারা বাইরের লোক, তারা একটু আর্ট কালচার করতেছে, তারা শিক্ষিত, আমরাও শিক্ষিত, এরকম একটা ফিলিংস তো হইলো। পরে হাসান ভাইও মাইন্ড করলেন। হাসান ভাই বলে বলে গিয়ে চলো কালকে আমরা ঢাকায় চলে যাই। আমি ঠিক আছে। পরদিন করে হাসান ভাই গিয়ে কইলো যে দাদা শোনো, ওই আমার ছবির তো ডেট পাইছি, কাজ আছে, তো বরিগি ছাড়া তো হবে না। তা আমি বরিগিরি নিয়ে যাচ্ছি, আপনি এখানে করেন, সবাই তো আছে, কোনো সমস্যা হয় না। ভোরবেলায় লঞ্চ থেকে পার হয়ে ভৈরব স্টেশনে এসে ট্রেনে করে ঢাকা শহর চলে আসলাম। ঋত্বিক ঘটকের স্বপ্ন শেষ। কিন্তু না, প্রায় মাসখানেকের পরে হঠাৎ দেখে একদিন ওই দরজায় সেই মূর্তি আমাকে বললো তুই কি ব্যস্ত? আমি জি। সন্ধ্যে একটু বাইরে আয়। বসে আমি ওদের নিয়ে গেলাম, একটু কথা কব। আমি ঠিক আছে। আমি সবগুলিরে আউট করছি, কেউ নাই, সব বাদ। তুই অ্যাসিস্ট করবি আমারে, আর তোর যদি অ্যাসিস্ট্যান্ট লাগে 2 জন 3 জন 5 জন 7 জন যাই লাগে তুই সিলেক্ট করে নিয়ে নেয়। বললাম আচ্ছা ঠিক আছে দাদা। তারপরে আমি বের হয়ে ওই ক্যান্টিনে তখন আড্ডা মারি, আমরা সময় কয়েকজন আড্ডা মারি। তো ওইখানে এজে মিন্টু, সে আড্ডা মারি। তার যে বললাম যে জলিল, ঋত্বিক ঘটকের ছবি হইতেছে, তো ওইখানে আমি তো আছি অ্যাসিস্ট্যান্ট, আপনি করবেন অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ করবো। ঠিক আছে। তখন ওইখান থেকে 2 জন 3 জন আমি পিক আপ করলাম। পিক আপ করে আউটডোর শুটিংয়ে যাবো, সব কিছু রেডি হইলো। কোথায়? আরিচা, উথুলির ডাক বাংলোতে দাদা থাকে। আমরা বিভিন্ন জায়গায় মানে চোখের উপরে ঘুমানো, তো সেই ধরনের কিছু নিয়ে টিয়া আমরা ওইখানে থেকে প্রায় 1 মাস থেকে শুটিং করলাম। ছবির মেজর পোর্শনটা ওইখানেই শুটিং করা কমপ্লিট করার পরে তারপরে টুকটাক আরও কিছু ছিল, এফডিসিতে একটা সেট ছিল, এই ছিল সে, এই করতে করতে। আর তখন যেহেতু জলিল অতটা অ্যাকাস্টমড ছিল না, অ্যাসিস্ট হিসাবে আমার যে অভিজ্ঞতাটা অতটা ছিল না, বা তমিজ বা সানোয়ার বা আওলাদ, এদের কেউই কিন্তু অ্যাটাচমেন্টটা ছিল না শিল্পীদের সঙ্গে, যেটা আমার ছিল। মানে আপনি এই শুরু থেকেই আসলে শুরু থেকে এদের সঙ্গে জড়িত। এই কবরীতে আমি শুরু থেকেই কাজ করতেছি, প্রবীর মিত্র শুরু থেকে কাজ করতেছি। তো এখন এইগুলি করতে করতে এদেরকে ওই আনা নেওয়া, একটা কমফোর্ট জোন আপনার প্রতিও তাদের ছিল, এবং তাদের সাথে ওই গাড়ি দিয়ে রাত্রে শুটিং শেষ করে খাওয়া দাওয়া করে রাত্রে 11টার সময় রওনা দিতাম, ঢাকায় আসতাম। আইসা সব শিল্পীদের সঙ্গে, ভাই কালকে এতটার সময় আমি আসবো, আপনি রেডি থাকেন, এতটার সময় আসবা, এই তুমি রেডি থাকবা, এই করবা, এগুলি সবার ইনফরমেশান দিয়ে। তাজ হোটেল একটা হোটেল আছিল মগবাজারে, যেটার কোনো দরজা ছিল না, কারণ ওটা 24 ঘন্টায় রাউন্ড দ্য ক্লক ওপেন। তো সেইখানে বসে আবার বিভিন্ন গ্রুপের সঙ্গে, নাটকের লোক, অন্যদের সঙ্গে আড্ডা মারতে মারতে ভোর হয়ে গেলে এই 4টার সময় ওইটা চলো। এইভাবে করতে করতে ছবিটা মোটামুটি প্রায় এডিটিং ডাবিং সবই হলো, মোটামুটি এডিটিং শেষ। মিউজিকের ব্যাপার আছে একটা, মিউজিককে করবে ওস্তাদ বাহাদুর হোসেন খান। তো সে ঢাকায় আসলো, 1-2 দিন এফডিসিতে কিছু মিউজিকের পিস রেডি করলো। তা আমরা তো সেভাবে অভ্যস্ত না, আমরা অ্যাসিস্টে অভ্যস্ত হলো পুরো ছবিটা রিল চলবে, পিছনে যারা হ্যান্ডস আছে তারা সব বসা থাকে, তারা পিস তারা জায়গায় বাজে যায়, খুব ম্যানুয়াল সিস্টেম। তো সেখানে ঋত্বিকদা তো সব গ্রুপ, এই বাহাদুর এটা বাজা, বাহাদুর তুমি তুই করে বইতো। ওই সময় হঠাৎ করে ঋত্বিকদা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ মানে প্রচণ্ড কাশি, এবং কাশতে একটা পর্যায়ে তার মুখ থেকে রক্ত বেরোলো। তাকে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হলো মহাখালী যক্ষা হাসপাতাল। আর সেখানে ডাক্তাররা দেখে বললো যে তার যক্ষা, সিভিয়ার যক্ষা। তখন এখানে যে প্রডিউসার ছিল বা
আমরা যারা ছিলাম সবাই মিলে ডিসিশন নিলাম যে তাকে এখানে রাখা রিস্কি। ইন্দিরা গান্ধী এবং ঋত্বিক ঘটক ওয়ার ফ্রেন্ড, এবং একমাত্র ইন্দিরা গান্ধীর রুমেই এই ঋত্বিক ঘটকের মানে উইদাউট এনি পারমিশন এন্ট্রি ছিল। ইন্দিরা গান্ধী যখন খবর পেল, সে তার পার্সোনাল ডাক্তার ট্রিম, পার্সোনাল প্লেন, পার্সোনাল হেলিকপ্টার সব পাঠিয়ে দিল উইথ অল মেডিকেল ফ্যাসিলিটিস পাঠিয়ে দিল। আমরা পরের দিন বিমানবন্দরে গিয়ে তাকে উঠাই দিলাম, সে চলে গেল। সে তখন প্রচণ্ড অসুস্থ, মানে দেখে কেউ বলবে না বাঁচবে, চলে গেল। এখন ছবি কি হবে? তখন ওহিদুল হক আর হলো ক্যামেরাম্যান বেবি ইসলাম, এই দুইজন আর আমি তিনজন, আমরা তিনজনে তখন এই ছবিটাকে শেষ করলাম। ঋত্বিক দাকে তো ইন্ডিয়ায়, এবং শুনলাম যে সে মোটামুটি একটু সুস্থ হয়েছে। তারপরে রিলিজেরও কিছুদিন পরে আসলো ঢাকায়, গ্রিন হোটেল বলে একটা জায়গা ছিল, ওই গ্রিন হোটেলে উনি থাকতেন। তো আমি গ্রিন হোটেলকে দেখা করলাম, দাদা আপনি বেঁচে আছেন? শোন, আই এম ঋত্বিক ঘটক, আই এম লিভিং উইথ 32 cavity in my chest, I cannot die. তাহলে না আর কেন, আপনি মরবেন কেন? ভালো আছে, সুস্থ আছে, চলেন। ওই যে আমরা কি করছি না করছি, কত কি ভুল করছি না করছি, আপনারটা তো আপনিই জানেন, আমরা জানি না, দেখবেন। তারপর সে এফডিসি আসলে এডিটিং টেবিলে দেখলো, দেখে টেকে লাস্টে সে কিছু কারেকশন করলো, টুকটাক কিছু কারেকশন করলো এডিটিং পয়েন্টে। মিউজিক টিউজিক খুব একটা কারেকশন করে নাই। তারপরে সে আবার চলে গেল। এই হলো ঋত্বিক ঘটকের সঙ্গে আমার। কয়টি সিনেমা আপনি ডিরেকশন দিয়েছেন? 25-26টার মতো। এই গল্পটাও কিন্তু অনেকের অজানা, অনেকে মনে করে 1 থেকে 2টি সিনেমা আপনি পরিচালনা করেছেন। যে বাণিজ্যিকভাবে সফল ছবি ছিল লুটেরা, মোকাবেলা, তারপরে বিনি সুতার মালা একটা ছবি ছিল, যেটা প্রাথমিক প্রদর্শনীতে অতটা হিট করে নাই, কিন্তু পরবর্তীতে এটা সুপার হিট ছবি। তো এইভাবেই মানে চলচ্চিত্রে ঢোকা, এবং আমি তখন এই এর ছবি করি, ওর ছবি করি। কোন কোন নায়ক নায়িকাকে নিয়ে আপনি কাজ করেছেন? প্রবীর মিত্র, তারপরে আলমগীর, শাবানা, জসিম, জাভেদ, ওয়াসিম। অভিনয় নিয়ে আপনার এরকম কোনো বিশেষ স্মৃতি রয়েছে কিনা? পরিচালনাও করি, অভিনয় করি। এই সময় এর আগে হানিফ সংকেতের সঙ্গে কিন্তু আমার একটা পরিচিতি ছিল, যখন ওই যে লোহারে একটা ম্যাগাজিন করতেন, যদি কিছু মনে না করেন। পরে শুরু করলো ইত্যাদি, এবং সেখানে অভিনয়, হানিফ জানে আমি অভিনয় করি, তো সে আমাকে অভিনয় করার জন্য ডাকলো। ওই যে ঢুকলাম, ছাড়ার মানে আমি অভিনয় ছাড়ার শেষ মুহূর্ত পর্যন্ত ওই ইত্যাদি ছিল। ইত্যাদি আপনাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দিয়েছে? যেহেতু এত ইত্যাদি করতাম, এবং যেই এপিসোডগুলি আমি করতাম, সেই এপিসোডগুলি কমিউনিকেট হইতো আমার সঙ্গে, যার ফলে এই ইত্যাদিটাই আমাকে সবচেয়ে বেশি পপুলার করে। এবং অভিনেতা হিসেবে যে পরিচিতি বা পপুলারিটি বা অ্যাপ্রিসিয়েশন যাই বলি, সব কিছু কিন্তু ইত্যাদির থেকে। আর জীবনে কোন স্বপ্নটি পূরণ করতে চান? স্বপ্ন আর কিছু নাই। আমি মনে করি আমার যেটুকু হয়েছে সেইটুকুই আমার লিমিটেশন ছিল, সেটাই আমার প্যারাবোলা। আমি চেষ্টা করলে হয়তো এরপরে আর হইতো না, উল্টো হইতো। অনেকে করে, অনেকে কিন্তু একটা সময়ের পরেও যখন করে তখন নেগেটিভ হতে থাকে, সেটা হয় কিন্তু ওই যে প্যারাবোলার পরে যাই করবে সেটা নেগেটিভ হবে। তো আমি মনে করি আমি যাই করি নেগেটিভ হবে, দরকার নেই। সে সময় সে উপলব্ধিটা কি? আল্লাহ যেটা আমাকে দিচ্ছে সেটাতে আমি স্যাটিসফাইড, এবং সেটাই আমার প্যারাবোলা। অতএব আমার আফসোস হওয়ার কোনো কারণ নাই। আর মৃত্যু তো মানুষের একদিন হবে, সো আমার যখন প্রাণ আছে আমার মৃত্যু আছে। এই লাস্ট কয়েকদিন আগে আসলে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছিল যে আপনি কি বেঁচে আছেন কিনা, এটা নিয়ে আসলে যে মৃত্যুর গুজব, এইটা আসলে আপনাকে ব্যথিত করে কিনা? আই এনজয় ইট। আসলে হয় কি, এটা বলে না উর্দুতে যে এটা পহেলা দর্শনদারি বাদমে গুণ বিচারি। তো আগে তো দেখতে হবে, তারপরে না গুণের প্রশ্ন। তো আমাকে দেখছে বহু বছর, কিন্তু এখন যখন দেখে না, তখন কিন্তু তার একটা অভাব সে ফিল করে, এবং তার মনে হয় যে অনেকদিন দেখি না, বাইচে আছে না মরে গেছে, কি জানি, তার বয়সে তো অনেকেই মারা গেছে।
এই কনসেপ্টে কিন্তু মানুষ অভাবের থেকেই দেখতে না পাওয়ার কারণেই কিন্তু মানুষ এই ধরনের রিউমার তৈরি করে। শারীরিক এই অবস্থার মধ্যেও আপনি আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও, আর ধন্যবাদ যারা দেখলেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের প্রতি একটা আবেদন থাকবো, যতদিন পারেন আমাকে ভালোবাসেন।